গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প নায়িকা, রচনা স্বপ্নময় চক্রবর্তী। মূল গল্পে লাইনটা ছিল, গলা জলে বাগ দিবৌ জলের শালুক। চিত্রনাট্যে থাকছে একটা শাপলা ঢাকা পুকুর, পুকুরে মাথা উঁচিয়ে আছে শাপলা। ক্যামেরা জল শাপলার উপর দিয়ে ঘুরতে ঘুরতে একসময় থামে। একটি যুবতী মুখ, ভেজা চুল, গলা জলে স্থির। ক্যামেরা সরে যায়। সবুজ ঘাসের উপরে লাল হলুদ ডুরে শাড়ি। শাড়ির ছেঁড়া স্থানের ভিতর দিয়ে উজিয়ে রয়েছে ঘাস ফুল। শাড়িতে রোদ্দুর পড়েছে। শাড়িটা শুকোচ্ছে। শাড়ির একপাশে একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি। নগ্ন গ্রাম্য যুবতী শাপলা সরিয়ে উঠে আসে। শাড়িটা গায়ে পেঁচিয়ে নেয়, মাথায় তুলে নেয় অ্যালুমিনিয়াম হাঁড়ি। হাঁটে যাবে। এখন এইটুকুই শ্যুট হবে। রোদ্দুরটা কাপড় শুকোবার মতোই কর করে। ভেদুয়া গায়ে আউটডোর চলছে। যিনি গলা জলে বাগদিবৌ হচ্ছেন তার নাম সুনা মিত্র, এখন বিখ্যাত। আসল নাম সুদক্ষিণা মিত্র। সিনেমায় এরকম নাম চলে না, তাই পরিচালক নামটা পাল্টে দিয়েছিলেন। প্রথম ছবিটা বুধাদিত্য চৌধুরীরই করা। ওই ছবিতে কোনো মাসাজ ক্লিনিকের এক আধা যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে খুব নাম হয়েছে। খুব খোলামেলা অভিনয় করেছিলেন সুনা। মিডিয়া বলেছে খুব সাহসী কাজ। এইসব সাহসী ছবিগুলোর জন্যই বাংলা ছবি সাবালক হচ্ছে। এই ছবিটিরও পরিচালক বুধাদিত্য। সুনা একেবারে অন্যরকম চরিত্রে, বিউটিশিয়ান থেকে বাগদিবৌ। শুটিং স্পটে গাঁয়ের লোক ভেঙে পড়েছে। রটে গেছে নায়িকা পুকুর থেকে উদম শরীরে উঠে গিয়ে শাড়ি পেঁচাবে গায়ে। পুকুর থেকে উদম শরীরে যদি উঠতে হয়, নামতেও তো হবে উদম শরীরে, দুবার উদম। তাই উদম ভিড়। গাঁয়ের ক্লাবের স্বেচ্ছাসেবকরা ব্যারিকেড করে রেখেছে, যেন সব শালীনভাবে হয়, গাঁয়ের ইজ্জত বলে কথা। পঞ্চায়েতের মাতব্বর বলে দিয়েছে কোনো রকম সিটি দেওয়া নিষেধ, কোনো রকম অশ্লীল ইঙ্গিত করা নিষেধ। দর্শকদের উপর নজরদারি করার জন্য স্বেচ্ছা সৈনিক নিযুক্ত করা হয়েছে। পুকুরের 3 দিকে দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে। ব্যারিকেডের ওধারে একটি লোকও আসবে না। সবই বেশ শৃঙ্খলাবদ্ধভাবেই চলছে। গাড়িগুলো কাছেই। নায়িকা গাড়িতে, গাড়ির কালো কাচ ওঠানো। পরিচালক, শিল্প নির্দেশক এবং আরও লোকজন ব্যারিকেডের ওধারে। দূরে শাড়িটা পুকুর পাড়ে পাতা হলো। শাড়িটার কয়েকটা জায়গা ছিঁড়ে প্লাস্টিকের ঘাসফুল পুঁতে দেওয়া হলো। ক্যামেরাম্যান একটা লুক নিলেন, বুড়ো আঙুল ওঠালেন। গাঁয়ের লোকরা দেখল ক্যামেরাম্যান কলা দেখাচ্ছে। বুধাদিত্য এলেন, ডিরেক্টর। পুকুর পাড়ে পাতা শাড়িটা দেখে ভীষণ রেগে গেলেন। চিৎকার করে ডাকলেন, চঞ্চল, চঞ্চল। চঞ্চল সরকার শিল্প নির্দেশক বলল, কি হলো আদিত্যদা? বড় পরিচালকদের একটা ডাক নাম থাকে। সত্যজিৎ রায়ের যেমন মানিকদা। বড় নাম হলে ছোট করে বলার নিয়ম। কিন্তু বুধাদিত্যকে তো বুধদা বলা চলে না, তাই আদিত্যদা। বুধাদিত্য বলল, এটা কি শাড়ি এনেছ চঞ্চল? এটা রমুলার শাড়ি, পুরো বোঝা যাচ্ছে নতুন। চঞ্চল বলল, নতুন কিন্তু পুরনো করে নিয়েছি তো দুমড়ে মুচড়ে। একদম বাজে কথা বলো না চঞ্চল। কোথায় পুরনো? কেন সেকেন্ড হ্যান্ড শাড়ি জোগাড় করতে পারলে না? 2 মাস আগে তোমাকে পুরো স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছিলাম, পাশে কি কি ওয়ার্ড লাগবে সেটাও লিখে দিয়েছিলাম। বার করো, বার করো তোমার কপি।
ব্যাগ থেকে কপি বের করে চঞ্চল। খচখচ করে পৃষ্ঠা উল্টে বোধাদিত্য বলে, এই তো মার্জিনে লিখে দিয়েছিলাম পুরনো ডুরে শাড়ি, লাল হলুদ প্রেফার্ড। মহাজাতি সদনের পাশে সেকেন্ড হ্যান্ড গার্মেন্টসের মার্কেট আছে, ওখান থেকে জোগাড় করতে পারলে না? চঞ্চল মাথা চুলকোতে লাগলো। বোধাদিত্য বলল, এই শাড়ি কিছুতেই চলতে পারে না, ইম্পসিবল। বলেই বোধাদিত্য শাড়িটা এক হাতে তুলে নিয়ে মাথা থেকে ছিঁড়তে লাগলো। খুব রেগে গেছেন বোধাদিত্য, শাড়িটা ছিঁড়ছেন যেন নৃসিংহ অবতার। প্রেসও এসেছিল, ক্যামেরা তাক করে আছে। দারুণ খবর, ঝাঁঝালো খবর হবে একটা। এই না হলে কান ফেস্টিভ্যালে এন্ট্রি পাওয়া ডিরেক্টর। এইসব বড় বড় ডিরেক্টরদের অনেক রকম হুইলস থাকে। ঋত্বিক ঘটকের সময় মিডিয়ার যদি এত রমরমা থাকতো তাহলে অনেক মার্কাটারি ফুটেজ দিতে পারত। বোধাদিত্য বলছে, দরকার হলে প্যাক আপ করে নেব, কিন্তু কোনো রকম কম্প্রোমাইজে যাব না। শুটিং দেখতে আসা লোকজন বুঝতে পারছিল না এটাই সিনেমা কিনা। কাপড়টা ছেঁড়া হয়ে গেল, এবার তাহলে অন্য রগড়। কাপড়টা পুরো ছেঁড়া হওয়ার আগে পর্যন্ত চঞ্চল অচঞ্চল রইল। বোধাদিত্যের ওই কাজটা শেষ হয়ে গেলে চঞ্চল বলল, আই অ্যাম ভেরি সরি আদিত্যদা, কাজটা ঠিক করিনি। রিকোয়ারমেন্ট অনুযায়ী গাজার কলকে, হাতল ভাঙা চেয়ার, ব্লাডার ভর্তি চুল্লু, ট্যাপ পরা অ্যালুমিনিয়ামের হাড়ি, পুরানো 20 পয়সার কয়েন, বাদরের বাচ্চা, ঘুনে ধরা বইয়ের তাক, উই লাগা বই, সব এভরিথিং জোগাড় করে রেখেছি। ওটা একটু মিস্টেক হয়ে গেছে, কিন্তু আমি এক্ষুনি জোগাড় করে দিচ্ছি। সোর্স আমি দেখে নিয়েছি, আমাকে 10 মিনিট সময় দিন, আমি দেখছি। চঞ্চল ওর চোখ প্যান করতে লাগলো। চোখটা আটকে গেল একজন মহিলার শাড়িতে। ওই তো ডুরে শাড়ি, লাল হলুদে তো ছিল মনে হয়, ফেড হয়ে গেছে। নোংরা হয়ে যাওয়া সাদা খোলের শাড়ির ভিতরে হালকা ডুরের স্মৃতি। একদম এই জিনিসই চাইছিলেন আদিত্যদা। চঞ্চল বোধাদিত্যকে নিয়ে আসে। এটা চলবে আদিত্যদা? বোধাদিত্য ঘাড় নাড়ল এবং বাঁ হাতের বুড়ো আঙুল দেখালো। গাঁয়ের লোকেরা কেবল ঘাবড়ে যাচ্ছে। লখার মাকে ওদের কি দরকার? লখার মাকে কি সিনেমায় নেবে নাকি ওরা? চঞ্চল দড়ির এপাশ থেকে ওপাশের ওই মহিলাটিকে বলল, শুনুন দিদি, আপনি একটু এপাশে আসবেন। লখার মা ভয় পেল, উল্টো দিকে ঘুরে পালাবার চেষ্টা করছিল, কিন্তু পালাতে পারল না, কারণ খুব ভিড়। স্বেচ্ছাসেবক এগিয়ে এলো, চঞ্চলকে বলল, বলুন স্যার, আমাকে বলুন কি দরকার? চঞ্চল বলল, ওর শাড়িটা দরকার। লখার মায়ের দিকে আঙুলটা তাক করা। লখার মা ভয় পেয়ে গেল আরো। লখার মাও ভয় পায়? হ্যাঁ, সবাই তো লখার মাকেই ভয় পায়। ও খিস্তি করে, নাচেও। কিন্তু খ্যামটা নাচের কদর নেই আজকাল, টিভি এসে গেছে। টিভির নাচ দেখে আগে যাকে বলা হতো লাচ, সেটাই এখন ড্যান্স। বাদু, স্বরূপনগর সব জায়গাতেই এখন ড্যান্স শেখানোর ব্যবস্থা হয়ে গেছে। ভেদুয়া গ্রামটা স্বরূপনগর থেকে 7-8 কিলোমিটার মাত্র ভিতরে। লখার মা লাচ করেছে বহুবার, ড্যান্স করেনি। এক হারমোনিয়ামওয়ালার সঙ্গে ঘরও করেছিল, এখন ছেড়ে দিয়েছে। লখা ওরই ছেলে। লখার মা 2 কিলোমিটার দূরে জয়রামপুর বাজারে একটা হোটেলে রাঁধা বাড়ার কাজ করে। ওর ছেলে লখা স্কুলে যায়, মিড ডে মিল খাওয়া হয়ে গেলে বাড়ি চলে আসে। এ বাগান সে বাগান ঘোরে, ডাঙ্গুলি খেলে কিংবা ঘুমিয়ে থাকে। লখার মা সকালবেলা বেরিয়ে যায়, সন্ধেবেলা বাড়ি আসে। সবাই জানে লখার মায়ের চরিত্র ভালো নয়। ওর সম্পর্কে বেশি কৌতূহল দেখালে লখার মা মুখ ঝামটা দিয়ে 2 কথা শুনিয়ে দেয়। আজ মালিক তারাপীঠ গেছে বলে হোটেল বন্ধ। লখার মাকে স্বেচ্ছাসেবক থামায়। স্বেচ্ছাসেবক জিজ্ঞাসা করে, এর কথা বলছেন তো? চঞ্চল ঘাড় নাচায়। স্বেচ্ছাসেবক বলে, এদিকে চলো, দেখো না কি বলে। আরে ভয় কি, আমরা আছি তো, কি করতে? হ্যাঁ। লখার মাকে দড়ি পার করে ওদিকে নিয়ে যায় স্বেচ্ছাসেবক। চঞ্চলের কাছে লখার মাকে জিম্মি করে দিয়ে গুঁড়ো প্রশ্ন করে, হিরোইন কখন বেরোবেন স্যার? চঞ্চল বলে,
বেরোবে বেরোবে, সময় হলেই বেরোবে। চঞ্চল লখার মাকে বলল, তোমার শাড়িটা আমাদের দরকার, টাকা দেব। লখার মা বলে, আমি কি পরব? সে ব্যবস্থা হচ্ছে। চঞ্চল ভাবে, রাগ দেখিয়ে যদি নতুন শাড়িটা না ছিঁড়ে দিতেন ডাইরেক্টর, সেটাই ওকে দেয়া যেত। নতুন শাড়ি, দেখা যাক সোনার কাছে কিছু আছে কিনা। সিনেমার লোক লখার মাকে ওধারে নিয়ে গেল। সবাই হাঁ করে দেখল লখার মা ওদের লোক হয়ে গেল। চঞ্চল লখার মাকে নিয়ে গেল গাড়িতে, যেখানে সোনা বসে আছে। চঞ্চল বলল, ম্যাডাম, আদিত্যদা এই শাড়িটাই চাইছেন, এটাই শুকোতে দেয়া থাকবে। শুকোনো পর্যন্ত গলা জলে দাঁড়িয়ে থাকতে হবে। একটাই শাড়ি কিনা আপনার? অবশ্য গলা জলের টেকটা হবে 1.5 মিনিটের। সোনা বললেন, জানিস, সব বলা আছে। হ্যাঁ, তা এই শাড়িটাই আমরা ব্যবহার করব। করুন, তা আমি কি করব? না, এটাই তো আপনাকে পরতে হবে আবার। আদিত্যদা তাই চাইছেন। আমাদের কাছে কোনো ডিও নেই এখন যে ওর কাপড়টা একটু স্প্রে করে দেবো। সো না, বলছিলাম যে পুকুর থেকে উঠে ওটা পরতে পারবেন তো? কেন পারবো না? আপনি এখনো সুদক্ষিণা মিত্রকে চিনতে পারলেন না? সরি, ওকে। চঞ্চল বুধাদিত্যর টিমে নতুন। সুদক্ষিণার এটা 3য় ছবি, কিন্তু ইতিমধ্যেই হাই প্রোফাইল সেলেব। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, কানে যাওয়া, বিড়ি খাওয়া, রিয়েলিটি শোয়ের জাজ, হাসপাতালের আগুন লাগা থেকে আলু চাষের দুঃখ, সব কিছুতেই টিভি চ্যানেল সুদক্ষিণা মিত্রর কমেন্ট চায়। চঞ্চলের সুদক্ষিণার সঙ্গে খুব একটা আলাপ প্রলাপ হয়নি। সোনা বলেও ডাকে না, একটু সমঝেই চলে চঞ্চল। চঞ্চল বলে, তা তো হলো, কিন্তু আপনার কাছে কি এক্সট্রা গার্মেন্টস কিছু আছে? ও যদি শাড়িটা দিয়ে দেয়, ওকে কিছু পরতে হবে তো? না, আমি তো কিচ্ছু আনিনি, এই ক্যাপ্রিটা পরে আছি আর গেঞ্জিটা, ব্যাস। কেন, কিছু কি নেই আপনাদের? আর তো কিছু নেই, টাওয়েল আছে, ওতেই হবে। তাহলে টাওয়েলটা পরে নিন, ওকে আপনার কেপ্রি আর গেঞ্জিটা দিয়ে দিন। কেপ্রি হলো 3/4 টাইট প্যান্ট। সোনা লখার মাকে গাড়ির ভিতরে ডাকে, বলে, কি নাম? গেল লখার মা। লখার মা কি কোনো নাম হয় নাকি? তোমার নিজের নাম কি? প্রতিমা। কতদিন পর নিজের নাম উচ্চারণ করল। লখা জন্মানোর আগে ও তো প্রতিমাই ছিল। যেসব বেটা ছেলেরা ওকে আদর করে ডাকে, প্রতিমা ডাকে না কেউ। আলাদা লোক আলাদা নামে ডাকে, কাঁকচি, বুটকি, লাউ, এসব। চঞ্চল বলল, আমি তবে টাওয়েল দিতে বলি, পরে নিন আপনার কেপ্রিটা ওকে। টাওয়েল আবার পরার কি আছে, জড়িয়ে নেব। গাড়িটা একটু বড় ছিল। সুদক্ষিণা ওর পোশাক ছেড়ে টাওয়েল জড়িয়ে নিল। লখার মাকে এবার শাড়িটা খুলতে হবে। সুদক্ষিণা বলল, শাড়িটা উঠিয়ে পা দুটো গলিয়ে নাও, আমি হেল্প করছি। লখার মাকে যেন জাদু করেছে ও যা বলল লখার মা তাই করল। গেঞ্জিটাও গায়ে গলালো। উফ, কি সুন্দর গন্ধ! এই গন্ধ গোলাপ, বেলি, জুঁই শেফালির নয়, অন্য গন্ধ, অন্য রাজ্যের সুবাস। গাড়ির আয়নায় নিজেকে দেখল। সবটা দেখা যায় না, একটুখানি। ও প্রতিমা, বুটকি, লখার মা, কাঁকচি, লাউ কেউ নয়, ও যেন অন্য রাজ্যের। হঠাৎ যেন হারমোনিয়াম বেজে উঠল। ওর সেই নাচ শুরুর আগের লখার বাপের আঙুলে বাজানো সুর নয়, অন্য, অচেনা। চঞ্চল এসে গেল। কাপড়টা রেডি তো ম্যাডাম? হ্যাঁ, রেডি। দলা পাকানো লখার মায়ের শাড়িটা চঞ্চল নয়, একজন ফ্লোর বয় ট্রেতে চাপিয়ে নিয়ে গেল। কাপড়টা যত্ন করে বিছিয়ে দেওয়া হলো পুকুর পাড়ে। ঘাস বেশি নেই, ঘাস ফুলও নেই।
কাপড়টা ছিঁড়তে বেশি অসুবিধা হলো না। ঘাসফুল গুঁজে দেওয়া হলো ছেঁড়া জায়গায়। একটু দূরে লাল ব্লাউজটা। তোয়ালেটা ফেলে দিয়ে সোনা জলে নেমে গেল। হো হো শব্দ, সাউন্ড পড়ে যাবে, ওখানে পাখির কিচকিচ হয়ে যাবে। একটা ছোট্ট সিটির শব্দ হলো। ভলেন্টিয়ারের গলা শোনা গেল, এই কোন শালা? সোনা, আরেকটু নেমে যাও। ব্যাস ব্যাস ব্যাস, শাপলা পাতাটা একটু ওধারে যাবে, ব্যাস। ওকে, যাচ্ছি। টেক। কিছুক্ষণ পরে কাট, থ্যাংক ইউ, এক্সিলেন্ট ইত্যাদি শব্দ শোনা যেতে লাগলো। শোনা, তুমি ওখানেই থাকো, রিল্যাক্স। এবার পরের শট। ক্যামেরা রোদ্দুরে মেলে দেওয়া শাড়িটার উপর প্যান করলো। পরের শট। শট নেবার আগে ক্যামেরা অন্য জায়গায় রাখা হলো। সোনা জল থেকে পাড়ে এলো, উঠতে গিয়ে পড়ে গেল। কাট। হলো না, পড়ে গেলে হবে না। ওদের রোজ এইভাবে ওঠা অভ্যাস আছে। তুমি রোজ এইভাবেই জল থেকে ওঠো। তুমি সোনা নাও, বাগদি বউ বুটকি। লখার মা প্রতিমাই তো বাগদি বউ বুটকি। লখার বাবা ওকে আদর করে বুটকি তো বলতো। লখার মা কেপরি আর গেঞ্জি পরে দড়ির ওপার থেকে শুটিং খেলা দেখছে। সুদক্ষিণের দিকে একটা তোয়ালে ছুঁড়ে দিল কেউ। তোয়ালেটা গায়ে জড়িয়ে জল থেকে কয়েকবার ডাঙায় ওঠা প্র্যাকটিস করে নিল। তারপর বলল, ডান। তোয়ালেটা গায়ের উপর থেকে ছুঁড়ে দিল ওধারে। একবারই পাড়ে উঠে গেল সোনা। কাপড়টার সামনে কয়েক মুহূর্ত দাঁড়ালো। কাপড়টার এক কোণা দিয়ে চুলটা মুছে নিল। গাটাও। ভিড়ের মধ্যে আওয়াজ, কোন শালা? ভদ্রভাবে ডাক। সোনা কাপড়টা পরে নিল, নিপুণভাবে পরে নিল। লাল ব্লাউজটাও গলিয়ে নিল। লখার মা দেখল ওই মেয়েটা কিরকম ভাবে প্রতিমা হয়ে গেল। প্রতিমা এবার ওপাশ থেকে অ্যালুমিনিয়ামের হাঁড়িটা মাথায় নিয়ে নিল। হাটে যাবে। হাঁড়িতে আলুর দম আছে, কষা করে রান্না করা, লঙ্কা বেশি দেওয়া। মালের ঠেকের কাছাকাছি হাঁড়িটা নিয়ে বসবে। ওখানে আসবে রোগাপানা হরিপদ। কি সুন্দর মুরজিমের মতো গোঁপ, ঝাঁকড়া চুল, জড়ানো গলায় বলবে, কাল খাসা আলুর দম রেঁধেছিলে, মন খুশ হয়ে গিয়েছিল। আজ কি ঘুগনি না আলুর দম? আলুর দম। বেশ বেশ, একদিন একটু ছাঁটনো তো মুগির, বেশ কষা করে। তোমার হাত খুব ভালো, ইচ্ছে করে রোজই তোমার হাতের রান্না খাই। প্রতিমা ভ্রুভঙ্গি করবে, যেন লোকটা শুনতে পায়, ততটাই জোরে স্বগতোক্তি করবে। মরণ দশা। ওই লোকটাই তো লখার বাপ হবে পরে। ওটা শুটিং খেলায় নেই। সোনা এবার গাড়িতে উঠবে। দড়ি ভেঙে লোক সামনে। সোনাকে ঘিরে রেখেছে ওদের লোক। লম্বা মাইক নিয়ে কতগুলো ছোড়াছুড়ি প্রশ্ন করছে। আচ্ছা, খোলামেলা অভিনয়টা করতে কোনো জড়তা হয়েছিল? ওই নোংরা শাড়িটা করতে কোনো অসুবিধা ফিল করেননি? আচ্ছা, আপনি কি সাঁতার জানেন? মাসাজ পার্লার থেকে বাগদি বউ, এই জার্নিটা কেমন লাগছে? নায়িকা বললেন, নট নাও, নট নাও, কাম টু মাই প্লেস, নট হিয়ার। ওরা সাত তাড়াতাড়ি গাড়িতে উঠে গেল। ধুলো ও ধোঁয়া। 3/4 ক্যাপ্রি ও গেঞ্জিতে এখন বাগদি বউ লখার মা। ও কেমন যেন বিমূঢ় হয়ে গেছে। ওর পিছন পিছন লোকজন, লম্বা চোঙাওয়ালা ছোঁড়াছুড়িরা এখন ওকে ঘিরে ধরেছে। এই নতুন পোশাক পরে কেমন লাগছে? আপনারা নিজেকে কি এখন অন্যরকম লাগছে? এর আগে কি কখনো এরকম পোশাক পরেছ? সিনেমায় নামতে ইচ্ছে করছে? কি সব জিজ্ঞাসা করছো? আমি সব কিছু জানি না। সব দেখি সব ঘর যাব। ক্যাপ্রি পরা লখার মা প্রেস ট্যাকেল করে। ঘরে গিয়ে দৌড় দেয় লখার মা। একটু পরে লখা এলো।
লখা বড় বড় চোখ করে ওর মাকে দেখতে লাগলো। লখা বলল, তুই কি আমার মা? প্রতিমা বলল, চিনতে পারছিস নি? লখা বলল, সংসেজে তো কেন মা? লখার মা ওই পোশাক খুলে ফেলল না। থাক কিছুক্ষণ, ওরা টাকা দেবে বলেছিল, দিল না তো, ভুলে গেছে নির্ঘাত। পুরনো কাপড়টার জন্য কতই বা দিত। আর দুটো মুঠে কাপড় আছে, আর একটা কিনতে হবে। সন্ধে হতেই মদন ঘোষ এলো। ওর ভটভটি আছে, ও এখন ভটভটি আনেনি। ও মাতব্বর, দড়ির এপাশে ছিল, লোক সামাল দিচ্ছিল। মদনই ওকে লাট রানী ডাকে। গেঞ্জি পরা লখার মাকে দেখে মদন ঘোষ বলল, এইবার নামের সঙ্গে খাপে খাপ মানিয়েছে, একদম লকলকি লাউ। লখার মা বলল, লাউ তো এখানে এসেছো কেন? যেটায় কুমড়ো আছে সেটা চাও। মদন বলল, লখাকে সরাও দিনি একটু। লখাকে সরায়। বলে, বাইর যা, ওর শাড়ি কিনতে হবে একটা। দোর বন্ধ করে। মদন বলে, ডিভিটা দেখেছি যে, লুডো খেলা, সোনা মিত্র পাঠ করে দিল, ফাটাফাটি অসম সারা। মদন লখার মায়ের কাছে ঘনিষ্ঠ হয়। মদের গন্ধ পায় লখার মা। বলে, মাল আছে আর? থাকবে নি, তোমার জন্য না এনে পারি। প্যান্টের পকেট থেকে বার করে হাফ, কিছুটা গলায় ঢালে, দুজনই। মদন ঘোষ বলে, তোমার চোখে কেন গ্রীষ্মের মাঠ? খুব টায়ার্ড? মদন লখার মায়ের মানে সোনার পোশাকের উপর হাত বোলাতে থাকে। শুধু তোমারই জন্য উড়ে এলাম, 3 দিন থাকবো। তুমি ছুটি নাও কুকু, তুমি সবাইকে মাসাজ করো, মাসাজ করে দেব। লখার মায়ের পায়ে ডিমের উপরে যেখানে ক্যাপরিটা থেমেছে সেখানে স্পর্শ করে। বলে, বৃষ্টি ভালোবাসো তুমি? বৃষ্টি দেব, বৃষ্টি দেব, বৃষ্টি, তুমুল বৃষ্টি, দিশেহারা হয়ে ভিজব। লখার মা বলল, শুটিং খেলছো এখানে? মদন বলল, লুডো খেলার ডায়লগ। লখার মা বলে, আর শুটিং খেলতে হবে নি। কোনো ভনিতা না করে গেঞ্জিটা খুলে ফেলে, কেপিটাও খুলে। বলে, আমি ওই মাগিটা না, আমি লখার মা। এই ড্রেস তোমার বউকে পরিয়ে ডায়লগ দিও। এই আমার কোন দরকার? আড়ি কেনার টাকাটা দিয়ে যাও।